আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞানের নতুন আরও একটি ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন নামে যেই অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের 2 নম্বর সৃজনশীল প্রশ্নটি। দেখো ভাই, 2 নম্বর সৃজনশীল প্রশ্নে আমাদেরকে কি বলেছে সাকিব ট্রেডার্স 2025 সালের এপ্রিল মাসে নিম্নোক্ত ব্যবসায়িক লেনদেন সমূহ সংগঠিত হয়েছে। আচ্ছা, নিম্নোক্ত লেনদেনগুলো কি কি? এপ্রিলের 1 তারিখে বলছে ধানমন্ডি হতে মতিঝিলে ব্যবসায় স্থানান্তর বাবদ ব্যয় 25,000 টাকা। 2 তারিখে বলেছে মণিহারি দ্রব্যাদি ক্রয় 3,000 টাকা। 4 তারিখে আমাদেরকে বলেছে নতুন মেশিন ক্রয় 1,60,000 টাকা। 5 তারিখে বলেছে নতুন মেশিন ক্রয়ের বহন খরচ 7,500 টাকা। 7 তারিখে বলেছে নতুন মেশিনের সংস্থাপন ব্যয় 15,000 টাকা। 10 তারিখে বলেছে পুরাতন কম্পিউটার মেরামত ব্যয় 3,000 টাকা। 12 তারিখে বলেছে অফিসে গাড়ির জন্য নতুন ব্যাটারি ও টায়ার ক্রয় 40,000 টাকা। এবং 2 নম্বর প্রশ্নে বলেছে 15 নম্বর লেনদেনে বলেছে নতুন পণ্যের গবেষণা ব্যয় 18,000 টাকা। ভাইয়া, ক নম্বর প্রশ্নে আমাদেরকে বলেছে সাকিব ট্রেডার্সের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করো। আমাদেরকে একটু চিনতে হবে যে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়গুলো আসলে কি। দেখো, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে ওই ধরনের লেনদেন যাদের কিছু বৈশিষ্ট্য থাকে মুনাফা জাতীয় লেনদেনের মতো, মুনাফা জাতীয় লেনদেনের মতো। অর্থাৎ মানে আমরা তো মূলধন জাতীয় লেনদেনের কিছু বৈশিষ্ট্য জানি, কিছু ক্যারেক্টার জানি, তাই না? আমরা আবার মুনাফা জাতীয় লেনদেনেরও কিছু বৈশিষ্ট্য জানি। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে দুইটার সংমিশ্রণ। অর্থাৎ ওর এমন কিছু বৈশিষ্ট্য আছে যেটা মূলধন জাতীয়, এমন কিছু বৈশিষ্ট্য আছে যেটা মুনাফা জাতীয়। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় মূলত 4টা, তোমাদের বইতে তোমরা 4টাই পাবা, বাট মাঝে মাঝে 3টা পাবা, মাঝে মাঝে আরেকটা দেখা যায় তোমাদের বিভিন্ন স্কুলগুলোর টেস্ট পরীক্ষাতে মাঝে মাঝে আসতে দেখা যায়। তো আমরা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হিসাবে 4টা হিসাবের নাম মুখস্থ রাখবো। নাম্বার 1 ব্যবসা প্রতিষ্ঠানের স্থানান্তর ব্যয়। নাম্বার 2 নতুন পণ্যের গবেষণা ও নিরীক্ষা ব্যয়। নাম্বার 3 বিলম্বিত বিজ্ঞাপন। এবং নাম্বার 4 প্রাথমিক খরচ। তো এই 4 নাম্বারটা আসলে তোমাদের বইতে নাই, বাট দেখবা মাঝে মাঝে তোমাদের স্কুলে টেস্ট পরীক্ষার প্রশ্নগুলোতে আমি এই জিনিসটা খুঁজে পাই মাঝে মাঝে, তো আমি ভাবলাম তোমাদের ওইটা শিখে ফেলা উচিত। তো এই 4টা এন্ট্রিকে আমরা আসলে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলবো। 4টা এন্ট্রি কি কি ভাইয়া? ব্যবসা প্রতিষ্ঠান স্থানান্তর ব্যয়, নতুন পণ্যের গবেষণা বা নিরীক্ষা ব্যয়, তারপর হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন মানে অগ্রিম বিজ্ঞাপন যেটাকে আমরা বলি, এবং হচ্ছে আমাদের 4 নম্বরে হচ্ছে প্রাথমিক খরচ। তো এই 4টা খরচের মধ্যে কি কি আমার ব্যবসায় আছে দেখো। 1 নম্বর লেনদেনটা আমরা যদি দেখি, ধানমন্ডি হতে মতিঝিলে ব্যবসায় স্থানান্তর বাবদ ব্যয় 25,000 টাকা। আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানটা ধানমন্ডি থেকে মতিঝিলে নিয়ে গেলাম, তাহলে কি ব্যবসায়টা স্থানান্তর করলাম, তাই না? মানে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে গেলাম। তো ব্যবসায় স্থানান্তর ব্যয়, এটা তো আমার জন্য বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, তাই না? তাহলে 1 নম্বর লেনদেনটা আমরা এখানে নিয়ে নিব। 15 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো। 15 নম্বর প্রশ্নে বলেছে নতুন পণ্যের গবেষণা ব্যয় 18,000 টাকা। আমার নতুন পণ্যের গবেষণা বা নিরীক্ষা ব্যয়, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তাইলে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হিসাবে কি কি আসবে ভাইয়া? 15,000 টাকা আর 18,000 টাকা। আমরা যদি এই 15,000 এবং 18,000 যোগ করে দেই, ইনশাল্লাহ আমাদের উত্তরটা বের হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, আমরা খ নম্বর প্রশ্নে যাব। আমাদের খ নম্বর প্রশ্নে কি বলেছে দেখো। বলেছে সাকিব ট্রেডার্সের মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় খরচের পরিমাণ নির্ণয় করো। ব্যয় বা খরচ মানে কি ভাইয়া? আমার কাছ থেকে টাকা চলে গেছে, তাই না? আমি ব্যয় করছি বা আমি খরচ করছি, তার মানে হচ্ছে আমার কাছ থেকে টাকাটা চলে যাচ্ছে। ভালো কথা, আমার কাছ থেকে টাকা চলে যাচ্ছে। এখন যদি এরকম হয় আমার কাছ থেকে অনেক লম্বা সময়ের জন্য টাকা চলে যাচ্ছে, ওটা আমার জন্য মূলধন জাতীয় ব্যয়। অল্প সময়ের জন্য টাকা চলে যাচ্ছে, সেটা হচ্ছে আমার জন্য মুনাফা জাতীয় ব্যয়। এই প্রশ্নের জন্য ছোট্ট একটা কথা তোমাদের বলে রাখি, মনে রাখবা আমরা যখন কোনো একটা সম্পত্তি কিনি, ওই সম্পত্তি কেনার জন্য যদি কোনো খরচ করতে হয়, তাহলে ওই খরচটা সম্পত্তির দামের সাথে যোগ করতে হবে।
তা আমি একটু অঙ্ক করলে তোমরা ভালো বুঝবে। আমরা আগে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণটা বের করব। যেমন দেখো, আমরা একটা নতুন মেশিন ক্রয় করছি, তাই না? নতুন মেশিন ক্রয়, এটা একটা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তুক্কু মেশিন ক্রয় এটা হচ্ছে কি আমার জন্য একটা মূলধন জাতীয় ব্যয়। মেশিন ক্রয় এটা আমার জন্য কি একটা মূলধন জাতীয় ব্যয়, তাই না? এখন এই নতুন মেশিনের জন্য দেখো, আমি একটা বহন খরচ দিছি, আমি একটা সংস্থাপন ব্যয় দিছি। এই দুইটা খরচও আমার জন্য মূলধন জাতীয় ব্যয়। এখন তুমি বলতে পারো, ভাই বহন খরচ কেমনে মূলধন জাতীয় ব্যয় হয়, সংস্থাপন ব্যয় কেমনে মূলধন জাতীয় ব্যয় হয়? একদম সোজা কথা মনে রাখবা, এই বহন খরচটা, এই সংস্থাপন ব্যয়টা আমি কেন করছি? এই বহন খরচ বা এই সংস্থাপন খরচটা আমি শুধুমাত্র করছি, আমি মেশিনটা কিনছি এই জন্য। আমি যদি কোনো কারণে মেশিন না কিনতাম, তাহলে না আমার বহন খরচের খরচটা হইতো, না আমার সংস্থাপন ব্যয়ের খরচটা হইতো, দুইটার একটা খরচও আমার হইতো না, দুইটা খরচের একটা খরচ আমার হইতো না। তো যেহেতু দুইটা খরচ আমার হইছে, তার কারণটা যেহেতু মেশিন ক্রয়, তার মানে এই দামটা আমি মেশিনের দামের সাথে যোগ করে দিব। যেমন গরু কিনলে গরুর যে আমরা একটা ইজারা দেই, গরুর যে একটা হাসিলের খরচ দেই, ওইটা আমরা গরুর দামের সাথে যোগ করি না? মানে তুমি 3 লাখ টাকা দিয়ে একটা গরু কিনলা, 3 লাখ টাকার 5% তোমার হচ্ছে 15,000 টাকার মতো কি করতে হবে, হাসিল দিতে হবে। তাহলে এই টাকাটা তুমি গরুর দামের সাথে যোগ করবা না, নাকি তুমি মাফ করে দিবা, মানে অন্য খরচে দিয়ে দিবা? এটা কিন্তু আমরা গরুর দামের সাথেই যোগ করে দিব। ঠিক একই রকম ভাবে আমি যেই সম্পত্তি কিনলাম, ওই সম্পত্তি কেনার জন্য যদি কোনো খরচ হয়, সেটা সম্পত্তির দামের সাথে আমি যোগ করে দিব। তাহলে মূলধন জাতীয় ব্যয় হিসাবে এইটাও আসবে, এইটাও আসবে, এইটাও আসবে। কথাটা কি বোঝা গেছে ভাইয়া? এরপরে দেখো, পুরাতন কম্পিউটার মেরামত ব্যয়, এটা আমার জন্য একটা মুনাফা জাতীয় ব্যয় হবে। তার কারণ আমি কোনো একটা কম্পিউটার কিনছি, কেনা পর্যন্ত আমার জন্য মূলধন জাতীয় ব্যয়। কিন্তু আমি কয়েকদিন ব্যবহার করে একটা হয়তো মনে করে যে মাউসটা নষ্ট হয়ে, মানে মাউস তো না, মাউসও একটা সম্পত্তির মতো, মানে কোনো একটা কিছু সার্ভিস করার আমার প্রয়োজন পড়তেই পারে, ওই মেরামতটা কিন্তু আমার জন্য মুনাফা জাতীয় ব্যয়। বাট আমি যদি নতুন কোনো কিছু আপগ্রেড করি, মানে আমার কাছে মনে হইলো যে এটার প্রসেসরটা একটু স্লো, আরও দামি একটা প্রসেসর লাগাইলাম, আমার কাছে মনে হইলো যে এটার মেমোরিটা কম, আমি আরও বেশি মেমোরি অ্যাড করলাম, ওইগুলো আমার জন্য মূলধন জাতীয় হবে, বাট এটা মুনাফা জাতীয়। এরপরে আরেকটা মুনাফা জাতীয় ব্যয় আছে, অফিসে গাড়ির জন্য নতুন ব্যাটারি ও টায়ার ক্রয়। ভাই দেখো, আমি গাড়ির জন্য যদি টায়ার কিনি, একটা টায়ার তার 1 মাস চলে না, একটা টায়ার অনেক বছর চলে, একটা ব্যাটারি তো আর 1 মাস চলে না, অনেক দিন চলে। তো এই কারণে এটাও আমার জন্য একটা মূলধন জাতীয় ব্যয়। তাহলে ভাই মূলধন জাতীয় ব্যয়তে কি আসবে? 4 তারিখে নতুন মেশিন ক্রয় 1,60,000 টাকা। মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে কি আসবে? নতুন মেশিনের ক্রয়ের বহন খরচ 7,500 টাকা। মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে কি আসবে? নতুন মেশিনের সংস্থাপন ব্যয় 15,000 টাকা। এবং অফিসের জন্য নতুন ব্যাটারি ও টায়ার ক্রয় 40,000 টাকা। এগুলো সবই কিন্তু কি আমার এই খরচের মধ্যে, মানে মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে আমরা ইনক্লুড করে দিব। বোঝা গেছে কথাটা? এরপরে আমরা আসি মুনাফা জাতীয় খরচের পরিমাণ বের করব। মুনাফা জাতীয় খরচ, ভাইয়া একটু খেয়াল করি, মুনাফা জাতীয় খরচ, মুনাফা জাতীয় খরচের মধ্যে কি কি আসবে? মুনাফা জাতীয় ব্যয় মানে হচ্ছে ওই সমস্ত ব্যয় যেটা আমার প্রতিষ্ঠানের রেগুলার ব্যয়, যেই ব্যয়গুলো আমার প্রতিষ্ঠানে করতেই হয়, মানে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। আমার প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য আমাকে দৈনন্দিন যে খরচটা করতে হয়, ওইটাই আমার জন্য মুনাফা জাতীয় ব্যয়। তাহলে মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে আমরা নিয়ে নিতে পারি মণিহারি দ্রব্যাদি ক্রয়, এটা একটা মুনাফা জাতীয় ব্যয়। পুরাতন কম্পিউটার টেবিল মেরামত ব্যয়, এটাও একটা মুনাফা জাতীয় ব্যয়। তো এই দুইটা হচ্ছে আমার জন্য মুনাফা জাতীয় ব্যয়। তাহলে আমি তোমাদেরকে একটু উত্তরটাও দেখাই দিই। এই যে দেখো, এই যে মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে মেশিন ক্রয়, মেশিনের বহন খরচ, মেশিনের সংস্থাপন খরচ এবং অফিসের জন্য নতুন টায়ার আর অফিসের গাড়ির জন্য টায়ার আর ব্যাটারি ক্রয়। মুনাফা জাতীয় খরচের মধ্যে মণিহারি দ্রব্যাদি ক্রয় আর হচ্ছে নতুন মেশিনের পুরাতন কম্পিউটারের মেরামত ব্যয়, এগুলো যোগ করে দিলাম, তাই না? গ নম্বর প্রশ্নটা যদি আমরা একটু দেখি, গ নম্বর প্রশ্নে কি বলেছে? আমার গ নম্বর প্রশ্নে বলেছে 4 তারিখে কৃত, মানে 4 তারিখে আমি যে মেশিনটা কিনছি ওইটা আমি 1,95,000 টাকায় বিক্রি করে দিলাম। 1,95,000 টাকায় বিক্রি করার ফলে আমার মূলধন জাতীয় প্রাপ্তি কত আর মূলধন জাতীয় আয়ের পরিমাণ কত? এই জায়গায় একটু তুমি মনে রাখবা, আমি একটা সম্পত্তি বিক্রি করে যত টাকা পাইছি, কত পাইছি আমি জানি না, যত টাকা পাইছি লাভে বিক্রি করি,
লসে বিক্রি করি, আমি যত টাকা পাইছি পুরাটা আমার জন্য মূলধন জাতীয় প্রাপ্তি। আমি একটা সম্পত্তি বিক্রি করে যত টাকা পাইছি আমি সেটা লাভ দিয়ে বিক্রি করি, আমি সেটা লস দিয়ে বিক্রি করি, সোজা কথা আমি যত টাকা পাইছি পুরাটাই আমার জন্য মূলধন জাতীয় প্রাপ্তি। সম্পত্তিটা বিক্রি করে আমার যত টাকা লাভ হইছে ওইটা হচ্ছে মূলধন জাতীয় আয়, সেটা হচ্ছে মূলধন জাতীয় আয়। তাহলে আমি এই সম্পত্তিটা বিক্রি করে পাইছি কত? 1,95,000 টাকা। তাহলে আমার ব্যবসায়ে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ কত? প্রাপ্তির পরিমাণ হচ্ছে 1 লক্ষ। এই মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ কত? মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ হচ্ছে 1,95,000 টাকা। তার কারণ হচ্ছে আমি সম্পত্তিটা বিক্রি করে পাইছি কত? 1,95,000 টাকা। সম্পত্তিটা বিক্রি করে আমি পাইছি কত? 1,95,000 টাকা। কথাটা কি বোঝা গেছে? ওকে, এইটুকু বুঝলাম। এরপর একটু খেয়াল করে দেখো সম্পত্তিটা বিক্রি করে আমার লাভ হয়েছে কত। ভাই আমি সম্পত্তিটা কিনছিলাম 1,60,000 টাকা দিয়ে। এখন তোমরা মনে করতে পারো আচ্ছা 1,60,000 দিয়ে কিনছি, 95 দিয়ে বিক্রি করছি, 35,000 টাকা লাভ হয়েছে। না, ব্যাপারটা এরকম না। আমি সম্পত্তিটা কিনছি 1,60,000 টাকা দিয়ে। ভাই এটার জন্য আমি কি বহন খরচ দিছি না? বহন খরচ দিছি আমি 7,500 টাকা। ভাইয়া এটার জন্য কি আমি সংস্থাপন ব্যয় দিছি না? সংস্থাপন ব্যয় দিছি কত টাকা? সংস্থাপন ব্যয় দিছি 15,000 টাকা। এখন এগুলা সব যোগ করো, তুমি এইগুলা সব যোগ করো। 1 লক্ষ 1 2 3 4 60,000 যোগ 7,500 যোগ 15,000 যোগ করলে কত আসবে ভাইয়া? আসবে হচ্ছে 1,82,500 টাকা। 1,82,500 টাকা এটার দাম আছে। এটার দাম আছে 1,82,000 টাকা, 1,60,000 টাকা না। তার কারণ আমি 1,60,000 টাকা দিয়ে এটা শুধুমাত্র কিনছি। ভাই কেনার পর আমার বহন খরচ আছে, এটা সংস্থাপন ব্যয় আছে, আরও যদি কোনো খরচ থাকতো ওই খরচটাও সম্পত্তির দামের সাথে আমি যোগ করে এরপরে সামনের দিকে আগাইতাম। তাইলে আমি 1,82,500 টাকা দামের একটা জিনিস যদি 1,95,000 টাকায় বিক্রি করি তাহলে আমার লাভ হয়েছে কত টাকা? আমার লাভ হয়েছে 12,500 টাকা। এবং যেইটা আমার লাভ হয়েছে ওইটাই হচ্ছে কি আমার জন্য মূলধন জাতীয় আয়। ভাইয়া আমার যত টাকা লাভ হয়েছে ওই লাভটাই কি আমার জন্য মূলধন জাতীয় আয়। তোমরা খাতায় কেমনে লিখবে এটা আমি একটু তোমাদেরকে দেখাই দিই। আমি জাস্ট তোমাদেরকে বেসিক জিনিসটা বুঝাইলাম। এই যে দেখো খাতায় তুমি কেমনে লিখবা দেখে নাও তুমি। তার মানে আমরা এই জায়গা থেকে খুব সুন্দর করেই উত্তরটা কিন্তু বের করে ফেলতে পারি। ভাইয়া আরেকটা কথা ক্লিয়ার করি, দেখো চতুর্থ অধ্যায়ে যে অঙ্কগুলো আছে এগুলো খুবই সহজ অঙ্ক এবং বলা যায় কিছুটা মুখস্থ নির্ভর অঙ্ক। অর্থাৎ তোমাকে জাস্ট এন্ট্রিগুলো চেনা লাগবে, কোনটা মূলধন জাতীয়, কোনটা মুনাফা জাতীয়, কোনটা মূলধন জাতীয় ব্যয়, কোনটা মূলধন জাতীয় আয়, কোনটা মুনাফা জাতীয় আয়, কোনটা মুনাফা জাতীয় ব্যয়, কোনটা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। জাস্ট এতটুকু তুমি যদি চিনে ফেলতে পারো ইনশাল্লাহ তোমার এই অঙ্কে আর কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। আমার কথাটাকে আমি বুঝাইতে পারছি ভাইয়া? তাহলে আমাদের 2 নম্বর সৃজনশীল প্রশ্নের ক্লাসটি আজকে এখানেই থাকলো। আমি আশা করছি পুরো ক্লাসটাই তোমরা বুঝতে পেরেছো। আমরা আগামী ক্লাসে সৃজনশীল নাম্বার 3 নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।